4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো, 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি, জিনিসটা আসলে খুবই গরম লাগে। আশেপাশে ময়লা পড়ে আছে, প্লাস্টিকের ক্যান, তারপর চিপসের প্যাকেট, এগুলো যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। মাস্টার প্ল্যান প্রণয়ন না করেই যেটা করা হচ্ছে তাতে শুধু গাছ কাটাই পড়ছে, গাছ লাগানোর কোনো পরিকল্পনা আমরা দেখছি না। যেখানে ছেলেপেলেরা প্রকৃতির সাথে বড় হবে, প্রকৃতির মননে বিজ্ঞান চর্চা করবে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা বিল্ডিং কোড দরকার। তন্ময়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আমরা সবাই পড়াশোনা করেছি, আমাদেরও ক্যাম্পাস ছিল। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মানে খুব অন্যরকম একটা পরিবেশ, একদম যেটাকে বলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। তবে দিন দিন কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বদলে যাচ্ছে, গাছপালা কমছে, খেলার মাঠ সংকুলান হয়ে যাচ্ছে, একসঙ্গে জলাশয়গুলো কিন্তু ভরাট হয়ে যাচ্ছে এবং মনোযোগটা মনে হয় চলে যাচ্ছে ভবন নির্মাণের দিকে। এতে করে শিক্ষার্থীরা প্রকৃতির সাথে বেড়ে ওঠার যে এক ধরনের সুযোগ আপনি যেমনটা বলছিলেন, আসলে সেই সুযোগটা মনে হয় অনেকাংশেই হারাচ্ছেন। দর্শক, এখন দুপুরের আয়োজনে আপনাদের এ নিয়ে জানাবো বিস্তারিত। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি ইসরাত মুক্তি। তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম কৃষ্ণচূড়া এমন একটা ফুল যেটা দেখলেই মন থেকে একটা প্রশান্তি আসে। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জ্বলজ্বল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। শহর ঠেকেছে লাল শামিয়ানায়, গ্রীষ্মকে আরও লাবণ্যময় করেছে কৃষ্ণচূড়া। সেই সঙ্গে গরমে পথিকের মনে প্রশান্তি দিচ্ছে রক্তিম এই পুষ্পরাজি। এনও এখন দুপুরে রয়েছে প্রতিবেদন। তবে শুরু করতে চাই রাজধানীর শান্তিনগর একটি আবাসিক ভবন আগুন লাগার খবর দিয়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল হাফিজ, তার কাছ থেকে জানবো আমরা আরও তথ্য। উজ্জ্বল, জানাবেন যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে এবং কটার সময় আগুন লেগেছে, সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। মুক্তি, শান্তিনগর মোড়ের মৌচাকমুখী যে রোডটি রয়েছে তার বাঁ পাশেই রয়েছে কনফি টাওয়ার, দেখতেই পাচ্ছেন। এখানের যে 16তলা ভবনটি রয়েছে, বহুতল ভবনের 2 তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং 1:30 নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বারান্দামুখী যে ঘরগুলো ছিল সেখান থেকে পোশাক ছিল অনেক, সেখান থেকে আগুনের সূত্রপাত। যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদের যেটা জানিয়েছেন যে এসির যে বৈদ্যুতিক প্লাগ ছিল সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখান থেকেই পরে বাড়ির ভিতরে অংশ যেখানে রয়েছে সেখানে আগুনগুলো ছড়িয়ে পড়ে। এবং তারপরে কিছুক্ষণ পর সবসময় আমরা যেটা দেখি যে স্থানীয়রা যেই রয়েছেন তারা কিন্তু এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি এগিয়ে এসেছেন, ফায়ার সার্ভিসের আগেই তারা এসেছেন এবং তারা আশেপাশের থেকে অগ্নি নির্বাপন যে যন্ত্রগুলো রয়েছেন তারা জানালার গ্লাস ভেঙে আগুন নির্বাপনের চেষ্টা করেছেন এবং সেখানে স্থানীয়দের যেই উৎসুক জনতা তাদের এখানে একটি সফলতা বলাই যায়, কারণ ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই তারা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফায়ার সার্ভিসের 2টি ঘটনাস্থলে ইউনিট এসে তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। এখন মোটামুটি পুরোটাই আগুন নিয়ন্ত্রণে, ভিতরে যখন যদি কোনো কিছু রয়েছে কিনা তারা যেটি দেখভাল করছেন এবং পানি দিয়ে পুরো আগুনটি নেভানোর চেষ্টা করছেন। এবং যে ভবন মালিক রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি জানিয়েছেন পুরো এই ভবনটিতে 32টি ইউনিট রয়েছেন, এর মধ্যে দোতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এই ভবনটির নিচে একটি বেসরকারি ব্যাংক রয়েছে, ফুড কোর্ট ছিল, খাবারের দোকান রয়েছে, সেগুলো আগুন মূলত আগুন ছড়িয়ে পড়েনি এবং দোতলায় আগুনের সূত্রপাত, সেই রুমের ভিতর আগুন ছড়িয়েছে এবং সেই ফায়ার সার্ভিসের কর্মীরা এখন সেটি আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং পুরোপুরি বলা যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন ভিতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা দেখভালের চেষ্টা করছেন এবং পানি দিয়ে তারা সেই বিষয়গুলো নেভানোর চেষ্টা করছেন। মূলত এই অগ্নি নির্বাপনের যে অগ্নি দুর্ঘটনার যেই ঘটনা ঘটলো দোতলা থেকে, পুরোপুরি স্থানীয়দের যেই উদ্যোগ সেটি এবার সফল হয়েছেন, কারণ তারাই অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন এবং তারা অভিযোগ করছিলেন ফায়ার সার্ভিস বরাবরের মতোই দেরিতে এসেছে, কিন্তু ফায়ার সার্ভিস এসেও তারা অগ্নি নির্বাপনের চেষ্টা করে যাচ্ছেন। মূলত এই শান্তিনগর মোড়ের যে বহুতল ভবনের অগ্নিকাণ্ড সেটি এখন পুরোটাই নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের লোকজন পুরো বিষয়টা দেখভাল করার পর তারপর বাকি কিছু তথ্য দেওয়া যাবে ভিতরে কেমন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো। রাজধানীর শান্তিনগরে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেই খবর জানাতে যুক্ত ছিলেন উজ্জ্বল হাফিজ। এ পর্যায়ে জানাবো বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশের খবর। দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে আছে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া, আর নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে সুউচ্চ ভবন এবং আধুনিক ক্লাসরুম। তবে সেখানে কতটা নজর দেয়া হচ্ছে পরিবেশের দিকে? শিক্ষা দীক্ষায় উচ্চ শিক্ষিত হলেও সেখানকার শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে তো?
বিস্তারিত দেখুন শাহনুর সাকিবের প্রতিবেদনে। এই যে লাল দালান, শত বছর পেরিয়ে ঠায় দাঁড়িয়ে আছে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল নামে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখে এর প্রাকৃতিক পরিবেশ। এতে শ্রেণীকক্ষের দরজা জানালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরমের সময় সহজেই বাতাস চলাচল করতে পারে। ক্লাস যখন শেষ হয় আমরা সুন্দর করে আমাদের এখানে এসে বসে থাকতে পারি, পুকুর পাড়ে কিংবা গাছের নিচে। এই যে মনোরম এই সবুজ যে পরিবেশটা, এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদেরকে প্রোভাইড করছে। একই বিশ্ববিদ্যালয়ের আরেক অংশে 2013 সালে নির্মাণ করা হয় সামাজিক বিজ্ঞান ভবন। অবকাঠামোগত বেশ আধুনিক হলেও নেই প্রকৃতির স্বাদ। দখল নিয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ক্লাস চলাকালীন সময়ে যখন বিদ্যুৎ চলে যায় তখন আসলে খুবই সাফোকেটেড অবস্থা তৈরি হয়। মানে আমাদের জানলাগুলো খুলে দিলে হয়তো অল্প কিছু বাতাস আসে, কিন্তু যখন আমরা একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি তখন জিনিসটা আসলে খুবই গরম লাগে। আবাসিক হলের বেলায়ও একই চিত্র। বিংশ শতাব্দীর হলগুলোতে রয়েছে সবুজের ছোঁয়া, যেখানে ঠাঁই দেয় সবুজের ছায়া আর প্রশান্তি দেয় পুকুর। তবে একই জায়গায় 2000 সালের পর তৈরি কয়েকটি হলের চিত্র ভিন্ন। এক জায়গায় থাকা 4 হলে একসাথে থাকেন প্রায় 6 থেকে 7,000 ছাত্র। তাদের খেলাধুলার জন্য আছে মাত্র একটি মাঠ। 4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো বা 2-3টা পুকুর থাকতো তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। এ তো কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। 753 একরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে কয়েকটি জলাশয়, খেলার মাঠ ও খোলা জায়গা। প্রত্যেকটি একাডেমিক ভবনই এমনভাবে বানানো হয়েছে যেখানে আলাদা করে শীতাতপ নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন হয় না। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছর আগে দেশে উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাসে গাছের ছায়ায় বসে ক্লাসের ফাঁকে মনের আনন্দে গান গায় শিক্ষার্থীরা। চারুকলা শিক্ষার্থী শুভ্রা বিশ্বাস প্রাকৃতিক সব দৃশ্য ফুটিয়ে তুলছেন তার পেন্সিলে। তবে অযত্ন অবহেলায় ক্যাম্পাস সৌন্দর্য হারাচ্ছে বলে আক্ষেপ শোনা গেল তার কণ্ঠে। আশেপাশে ময়লা পড়ে আছে, তারপর প্লাস্টিকের ক্যান, এগুলা, তারপর চিপসের প্যাকেট, এগুলা যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। প্রতি শীতে অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগরকে আরও বাড়তি শোভা দেয়। তবে নানা কারণে অতিথি পাখি আসাও কমে যাচ্ছে বলে জানালেন এই শিক্ষার্থী। অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারত, এখনো আসে, অনেক পরিমাণে আসে, কিন্তু পরিমাণটা হয়তো আগের তুলনায় কম। এটার কারণ হিসাবে হচ্ছে দর্শনার্থী বেশি। এই ক্যাম্পাসে শুধু ভবন দিয়েই শেষ হয়নি, আছে নানা প্রকারের গাছ, প্রায় 35টি লেক ও বোটানিক্যাল গার্ডেন। আবহাওয়াও থাকে নাতিশীতোষ্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 55টি। এর মধ্যে 13টি হয়েছে 2000 সালের আগে আর বাকি 42টি হয়েছে একবিংশ শতাব্দীতে। নতুন প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে নজর দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের ভবন এবং অবকাঠামোগত দিকে। তবে নজর রাখা হয়নি খেলার মাঠ, জলাশয় কিংবা গাছের ছায়ায় বসে শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জায়গাগুলোতে। এই যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ আমলের জগন্নাথ কলেজ থেকে 2005 সালে নাম পরিবর্তন করে হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপ নিলেও পরিবর্তন হয় না এর ক্যাম্পাস। 7.5 একরের ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে 2টি সুউচ্চ ভবন। একটি ভবনেই ক্লাস হয় কয়েকটি বিভাগের। রাস্তার পাশের এই ভবনটির জন্য ক্লাসরুমে মনোযোগ দিতে পারেন কি শিক্ষার্থীরা? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বরিশাল বিশ্ববিদ্যালয়। 6 তলা মূল ভবনের সাথে আছে আরও কয়েকটি ভবন। বড় ক্যাম্পাসে আছে কিছু গাছ, তবে তা কি যথেষ্ট? অনেকটা বৃক্ষরোপণের এখনও দরকার। অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, সেখানে চাইলেই গাছ লাগিয়ে বরিশালের তাপমাত্রাটা কিছুটা হলেও কমানো সম্ভব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে প্রায় একই চিত্র। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা মাথায় রেখে এলাকাভেদে আলাদা আলাদা নকশায় ও ভিন্ন পরিকল্পনায় ক্যাম্পাস তৈরির কথা বলছেন স্থপতিরা। বাংলাদেশে একটা কমন কোড, ন্যাশনাল বিল্ডিং কোড, এটা কোনো এলাকা ভিত্তিক কোড না। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক,
মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা একটা বিল্ডিং কোড দরকার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় পরিবেশগত দিকগুলো শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শাহনুর সাকিব, এখন, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫০০ কোটি টাকা ব্যয়ে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ, যাকে বলা হচ্ছে অধিকতর উন্নয়ন প্রকল্প। তবে এই উন্নয়ন কাজকে অনেকে অভিহিত করছেন খেয়াল খুশির প্রকল্প হিসেবে। অভিযোগ উঠেছে মহাপরিকল্পনা না মেনে ইচ্ছে মতো জায়গায় ভবন তৈরি করা হচ্ছে আর কাটা হচ্ছে গাছপালা। আরও জানাবেন হুমায়ুন কবির। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পদ্মবিল আর বিভিন্ন জীববৈচিত্র্যের সম্মিলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দিয়েছে স্বতন্ত্র রূপ। বিশ্ববিদ্যালয়টিতে ২০১৮ সালে নেওয়া উন্নয়ন প্রকল্পের আওতায় শুরু হয় বেশ কিছু অবকাঠামো নির্মাণ। এতে এ পর্যন্ত কাটা পড়েছে প্রায় ৮৫০ গাছ। প্রকল্প শেষ করতে আরও প্রায় ২ শতাধিক গাছ কাটা পড়ার শঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের দাবি, কোনোরকম মাস্টার প্ল্যান ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করতে নির্বিচারে কাটা হচ্ছে গাছ, ভরাট হচ্ছে জলাশয়। এতে হুমকির মুখে পড়েছে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য। আমাদের এখানকার মূল আকর্ষণ পরিযায়ী পাখি, সেগুলো এখানে আসা কমিয়ে দিচ্ছে, আশেপাশের অঞ্চলগুলোতে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানকার যত জলাশয়গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাস্টার প্ল্যান প্রণয়ন না করেই যেটা করা হচ্ছে তাতে শুধু গাছ কাটাই পড়ছে, গাছ লাগানোর কোনো পরিকল্পনা আমরা দেখছি না, শুধু জায়গায় জায়গায় ভবন গজাচ্ছে। দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি আমরা, মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য বারবার প্রশাসনকে চাপ দিয়েছি, কিন্তু তারপরে প্রশাসন আমাদের কথায় কোনোভাবে কর্ণপাত করেনি। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পাসে নানা প্রজাতির পাখপাখালি ও বন্যপ্রাণীদের কথা বিবেচনা না করেই কাটা হচ্ছে গাছ। এতে একদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে ধীরে ধীরে সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়টি রূপান্তরিত হচ্ছে ইট পাথরের জঞ্জালে। আমাদের পরিকল্পনায় আমাদের গাছপালাগুলা এবং এখানে বন্যপ্রাণী যেগুলি থাকে তাদের আবাসস্থল, তাদের চলাচলের জায়গাগুলি সংরক্ষণ করে আমরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছি। যেটি একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হবে, যেখানে ছেলেপেলেরা প্রকৃতির সাথে বড় হবে, প্রকৃতির মননে বিজ্ঞান চর্চা করবে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, সব নিয়ম মেনে মাস্টার প্ল্যান করেই চলছে উন্নয়ন কাজ। এমনকি সিন্ডিকেট সভাসহ বিভিন্ন দপ্তরের অনুমোদন নিয়েই চলছে বিশাল এই কর্মযজ্ঞ। মাস্টার প্ল্যান রিভিউ কমিটি হয়েছে, সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত। বুয়েটকে এই কাজটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তারা সেই কাজটি সম্পন্ন করেন। শিক্ষা মন্ত্রণালয় তথা পরিকল্পনা কমিশন এবং একে উপস্থাপন করি এবং মাস্টার প্ল্যান ফিজিবিলিটি স্টাডি সহই এটা অনুমোদিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২২টি অবকাঠামো নির্মাণের জন্য ১,৪৪৫ কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যার আওতায় শিক্ষার্থীদের জন্য হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন, স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ সহ ১২টি স্থাপনা নির্মাণের কাজ চলমান, যেগুলোর বেশ কোটির প্রয়োজনীয়তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এভাবেই গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিক্ষকরা বলছেন, যথাযথ মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে ভবন নির্মাণ করা হলে বেঁচে যাবে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অবকাঠামোগত উন্নয়নের কল্যাণে সবুজ, সুন্দর ও আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন শহরে রূপ নিয়েছে রাজশাহী। এরই মধ্যে চওড়া সড়ক ও দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপনের মাধ্যমে দেশ জুড়ে প্রশংসা কুড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় এবার নান্দনিক নকশার 10টি ফুট ওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। রাহানুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাসুমা আক্তার। বর্ধিত চঞ্চলে শহর ধীরে ধীরে বড় হচ্ছে। বিগত ১.৫ যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এখানে। সবুজ, সুন্দর, প্রশস্ত সড়ক ও দৃষ্টিনন্দন সড়কবাতি বদলে দিয়েছে এ নগরীর চিত্র। একই সাথে বেড়েছে আবাসন আর নগরে স্থায়ী বাসিন্দার সংখ্যা। সড়কে বাড়ছে চলাচল, ঘটছে দুর্ঘটনা। তাই যাতায়াত সুবিধা এবং সড়ক দুর্ঘটনা রোধে নগরীর 10টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন।
সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনিপুণ কারুকার্য ও নান্দনিক ডিজাইনের এসব দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ কোটি টাকা। 10টি ব্রিজের মধ্যে 6টির কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু চলাচলের জন্য উন্মুক্ত করার অপেক্ষা। 6টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে ও নগরীর নওদাপাড়ায়। ব্রিজগুলো নির্মাণের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নগরীর সাধারণ মানুষ। অনেক স্টুডেন্ট আছে যারা রোড এভাবে পার হতে পারে না, তার জন্য যারা হলো এভাবে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করে। সাধারণ মানুষ যখন চলাফেরা করে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। যখন ফুটওভারে চলাচল করবে সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। যদিও এখনো চালু হয়নি এবং সব জায়গাতে কাজ কমপ্লিট হয় নাই, আমার ধারণা এটা একটা ভালো উদ্যোগ। জনস্বার্থে আরও কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজের ডিজাইন নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। 60 থেকে 70% কাজ হয়ে গেছে। এগুলির আমরা কানেকশন দিব। কানেকশন দিয়ে প্রথমে আমরা অগ্রণী স্কুল এবং বিনোদপুর আর হামিদুল হক স্কুল এবং কলেজিয়েট স্কুল এগুলোর আমরা হয়তো আগামী আর 1.5-2 মাস এবং ঈদের পরে আমরা এগুলো উদ্বোধনেতে যাব কয়েকটি। তবে নগরীর এই 10টি পয়েন্টের বাইরে আলুপট্টি মোড়, বর্ণালী মোড় ও ভদ্রা মোড়ের মতো আরও কিছু জনগুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি নগরবাসীর। নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। বাসুম আক্তার, এখন, রাজশাহী। গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে। নাম তার কৃষ্ণচূড়া। ঘাম ঝরা জ্যৈষ্ঠে ক্লান্ত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া এনে দিচ্ছে অন্যরকম এক প্রশান্তি। আহাদ আহমেদের ছবিতে কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য তুলে ধরেছেন তানজিলা খান মিম। কত নিবিড়ভাবে ফুটে আছে কৃষ্ণ, বৃক্ষের চূড়ায় উঠে। ঝড়েতে পড়েছে কত ফুল, কত পাপড়ি। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠে কৃষ্ণচূড়া এখনো অপেক্ষায়। কেউ একজন আসবেন, মুগ্ধতা ছড়াবে তার চোখে। যদি না ছড়ায় মুগ্ধতার আলো, তবে মন ভেঙে যাবে গুলমোহরের, যাকে চিনি কৃষ্ণচূড়া বলে। গ্রীষ্মের দাবদাহের শীতল খণ্ড হয়ে নেমে আসে এই প্রশান্তির আগুন রং। ডালে ডালে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া তার সৌন্দর্যে বিমোহিত করে কাছে টেনে নেয় নগরবাসীকে। প্রখর রোদে পোড়া পিঠ আর আগুনের কুণ্ডে শেখা হাতের মাঝে কৃষ্ণচূড়ার আগমন প্রাণ দিয়েছে এই প্রকৃতিতে। ঠিক যেভাবে কবি নজরুল লিখেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধেয় বর্ণে। প্রকৃতির এই রুক্ষ শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আসে মানব মনকে শীতল পরশ বোলাতে, ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে। রক্তিম কৃষ্ণচূড়ার রঙের সাথে প্রেমের এই যে সমন্বয়, তার সমার্থক আর কি বা হতে পারে। কৃষ্ণচূড়া ফুলের সাথে একটা কেমন যেন মনের একটা টান, রঙের একটা টান। এমনিতে আমি লাল রং খুব পছন্দ করি, যার জন্য আজকে লাল ড্রেস পরে আসছি। আর কৃষ্ণচূড়া আমার আগে থেকে খুব পছন্দ, প্রকৃতির সাথে মিশে যায়। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। আজকে যখন ওই দিক থেকে আসছিলাম, মানে এত ঝলমলে রোদ ছিল, মানে কৃষ্ণচূড়ার উপরে জাস্ট রোদের আলোটা পড়ছে, মানে চকচক করছে একদম। শহর ঢেকে আছে লাল শামিয়ানায়। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মে এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতের ঝিলে সারি সারি কৃষ্ণচূড়া নগরীর গ্রীষ্মকে করে তুলেছে আরো নান্দনিক ও লাবণ্যময়। গাছে গাছে যেন আগুন রাঙা কৃষ্ণচূড়ার সাজানো দীপ্তি। কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা দেখলেই মন থেকে একটা প্রশান্তি আসে। কৃষ্ণচূড়া ফুলের যে রং,
সেটা আসলে ক্যামেরার লেন্সে অনেক সুন্দরভাবে একটা নতুন প্রতিচ্ছবি তুলে ধরে, যার কারণে আমরা বারবার ছুটে আসি এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে কার বাহন হয়ে এসেছিল, পাখির ঠোঁটে নাকি বণিকের মুঠোবন্দী হয়ে? যেভাবেই আসা হোক, এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রেম ও দ্রোহের সম্পর্কে জট বাঁধে কৃষ্ণের চূড়ায়। তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। গানের সুরে, কবিতার ছন্দে এভাবেই কৃষ্ণচূড়ার কথা সারা বছর জুড়ে বলা হলেও গ্রীষ্মের তপ্ত রোদেই কেবল দেখা মেলে রক্তিম এই আলোর। বৃক্ষনিধনের এই নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চূড়া তার আগুন ছড়া রূপ রং দিয়ে প্রতিনিয়ত শীতল করে যাচ্ছে পবন। তবে আর কিছুদিন পরেই সময় হবে তার বিদায় নেবার। তাই শেষবেলায় ভিনদেশে একটি গাছ হয়েও এদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি হয়েছে কৃষ্ণচূড়ার, তাই সেই আলোতে বারবার চোখ বুলিয়ে নিচ্ছেন পথিকেরা। রোদ্দুর এই দুপুরে আলিঙ্গনে বেঁধে রাখছেন নয়নাভিরাম নান্দনিক সৌন্দর্যের এই কৃষ্ণচূড়াকে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এজন্য সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা আরো ঘনীভূত হয়ে এটা শক্তি অর্জন করছে এবং পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। কারণ এটা যেহেতু অনেকটা কাছে চলে এসছে, এটা সাইক্লোন যদি পরিণত নাও হয় তাহলে কিন্তু এখানে সাগর উত্তাল রয়েছে। কাজেই সমুদ্রগামী যে মাছ ধরার নৌকা এবং জেলে তাদেরকে আমরা বলছি এটা আপনারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। 26 তারিখে এটা হতে পারে, কিন্তু সময়টা এখনো পিন পয়েন্ট করে বলার মতো সময় আসে। এখন দুপুরের সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। কোরবানির ঈদের আগেই অস্থির মশলার বাজার। বেড়েছে জিরা, লং, এলাচের দাম। এদিকে কাঁচামরিচের দাম বাড়লেও অন্যান্য সবজি পাওয়া যাচ্ছে গত সপ্তাহের থেকে কিছুটা কম দামে। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। কোরবানি ঈদের বাকি আর 25 দিন, এরই মধ্যে অস্থির মাংস রান্নার প্রধান অনুষঙ্গ মশলার বাজার। চাহিদার বিপরীতে আমদানি মশলার কোনো সংকট না থাকলেও প্রতি কেজি মশলা 50 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান বিক্রেতারা। সামনে কোরবানির বেচাকেনা একবারে খুবই কম এবং কি জিনিসপত্রের দাম অনেক বাড়তে। জিরাতে প্রায় 100 টাকা কেজিতে বাড়ছে, এলাচে প্রায় 500 টাকা কেজিতে বাড়ছে। এলাচি ক্রয় ক্ষমতার বাইরে প্রায় 4,500 টাকা বর্তমান কেজি, লং 1800 টাকা কেজি। এরপরে বাদাম, পেস্তা, কিশমিশ, কাজু বাদাম এগুলির দাম অনেক বেশি। বেশি বেড়েছে জিরা, লং ও এলাচের দাম। গোটা জিরা বিক্রি হচ্ছে 780 টাকা কেজিতে, আর 1 কেজি লং এর দাম 1800 টাকা। এলাচ বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকা কেজিতে। বরাবরই উৎসব ঘিরে নিত্য পণ্যের দাম বাড়ানোর অভিযোগ ক্রেতার। অন্য দেশে হচ্ছে আপনার ফেস্টিভ্যাল যখন থাকে তখন হচ্ছে সব দাম কমিয়ে দেয়, গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ দেয়, কিন্তু এখানে আসলে উল্টাটা হচ্ছে। বাজারের সব কিছু দ্রব্যমূল্য বেশি বেশি লাগতেছে। আদার দাম বেশি, রসুনের দামও বেশি। গরিবের তো আসলে মাংসের খাওয়ার ইস্যু নাই, কারণ যেহেতু কোরবানি ঈদে তারা একটু মাংস পায়, এই সময় একটু মাংসের খাইতে পারে, যেহেতু মশলা কেনার পরিমাণও বাড়বে, সুতরাং যেটাতে লাভ হবে ওনারা তো সেটাতে দাম বাড়াবে। এদিকে সবজি বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। 1 কেজি কাঁচামরিচ কিনতে চাইলে কিনতে হবে 160 থেকে 180 টাকা। 20 টাকার মরিচ দিতে চাই না, আমরা বেচালার মানুষ 30 টাকার মরিচ দিলে পরে শুকো যায়, আর মরিচের দাম অনেক দাম। এখন যে যেখানে ভাবে পারতেছে ব্যবসা করতেছে, মনিটর করারও নাই, তারপরে দেখারও কেউ নাই। মরিচের সংকট, মানে খেতে যেগুলো আছে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। কাঁচা সবজির দাম প্রচুর পরিমাণ কমে গেছে, অথচ কাস্টমার নেই। কেন কাস্টমার নেই? গরমের তাপমাত্রার কারণে আসলে কাস্টমার নেই বাজারে। সবজি প্রত্যেকটা, এই যে গত সপ্তাহে পেঁপে ছিল 80 থেকে 100 টাকা, এখন পেঁপে হয়ে গেল 50 থেকে 60 টাকা। মরিচের দাম বাড়লেও কিছুটা কমেছে অন্যান্য সবজির দাম। পেঁপে গত সপ্তাহ থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বেগুন, পটল, ঝিঙার দামও রয়েছে অপরিবর্তিত।
মরিয়ম আজিজ মৌরিন, এখন ঢাকা। চট্টগ্রামের বাজারে মাছের চাহিদার বড় একটি অংশই পূরণ হয় সামুদ্রিক মাছ থেকে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলায় কমেছে সরবরাহ, এতে প্রভাব পড়েছে বাজারে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দামই কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। চট্টগ্রামে মাছের চাহিদার 40 থেকে 45% পূরণ হয় সামুদ্রিক মাছে, কিন্তু সরকারি নির্দেশনায় গেল 20 মে থেকে সাগরে 65 দিনের জন্য মাছ ধরা বন্ধ। সেই সাথে রাঙ্গামাটির কাপ্তাই লেকেও নিষিদ্ধ মাছ ধরা, যার প্রভাব পড়েছে মাছের সরবরাহে। সামুদ্রিক মাছ বাজারে নেই বললেই চলে। হিমাগারে রাখা পোয়া, রূপচাঁদা, কোরাল সহ কিছু মাছ পাওয়া গেলেও বিক্রি হচ্ছে কেজিতে 20 থেকে 50 টাকা বাড়তি দামে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের পাইকারি মাছের বাজার ফিশারি ঘাটে সরবরাহ ও চাহিদা বেড়েছে পুকুর ও হাওর অঞ্চলের মাছের। দামও বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। তেলাপিয়া কেজি 140 থেকে 200 টাকা, পাঙ্গাস 120 থেকে 160 টাকা, রুই, কাতল, মৃগেল আকার ভেদে 200 থেকে 500 টাকা, পাবদা 420 থেকে 500 টাকা এবং চিংড়ি 600 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চট্টগ্রামের ভিতর যেগুলো বোট আছে, জাহাজ আছে, এগুলো 65 দিনে বন্ধ। এখন আমাদের হিমাগরের মাছগুলো বিক্রি করতেছি। আর ধরেন না মিরেশ্বরের মাছ আসতেছে, আপনার প্রত্যেকটা মাছেও তুলনামূলক 50 টাকা, 60 টাকা, 100 টাকা কেজি বাড়ছে। যেমন ইলিশ মাছ আমরা যেটা বিক্রি করছি 2,500 টাকা, এখন বর্তমানে 32-40 টাকা মন। পোয়া মাছ যেটা বিক্রি করছে 8,000 টাকা, এটা এখন বর্তমানে 14,000 টাকা, 15,000 টাকা মন। 65 দিনে বন্ধ পড়ে গেছে, এখন তো মাছের একটু রেট বাড়বে, কারণ সামুদ্রিক মাছ কম। তাই বলে এখন চিংড়ির যৌত, তার জন্য এগুলো বিক্রি হচ্ছে 700 থেকে 725 টাকা বাগদা চিংড়ি যেটা। আর নইলে হিসাবে বিক্রি যাচ্ছে 650, 600 টাকা, 625 টাকা এরকম। গরমের কারণে পানি কম, পানিগুলো মরে গেছে, মাছগুলো অনেক মরছে এখানে, সেই জন্য মাছের আমদানি কম, মাছের দাম বেড়ে গেছে। এখন রুই মাছ চলতেছে আপনার 300 টাকা, 280 টাকা এরকম। আর পাবদা মাছ সাইজ বুঝে আর কি, এটা যেমন 17,000 টাকা মন বিক্রি করলাম প্রায় 425 টাকা, আর এটা বেচলাম না 350 টাকা। এই কাতলটা হচ্ছে রাজশাহী কাতল। রাজশাহী কাতল অন্যান্য প্রজেক্টের কাতলের চেয়ে কেজিতে 50 টাকা, 100 টাকায় বাড়তে থাকে। এটা 600 টাকা বিক্রি করি, এখন 550 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ায় হতাশ ক্রেতারা। অনেকে কম দামের মাছ কিনে ফিরছেন, কেউ আবার চাহিদায় লাগাম টানছেন। আমরা এখানে নর্মালি আসি যে না খুচরা বাজার থেকে এখানে কিছুটা কম পাবো, কিন্তু না আমরা ওইভাবে পাইতেছি না। সব মাছের দাম মানে তুলনামূলক অনেক বেশি। সামুদ্রিক মাছ বলি, এরপরে দেশি মাছ বলি, যেটা পুকুরে পাওয়া যায়, সব মাছের দাম একটু বেশি আর কি। এখানে সব কিছু সরা দাম, এখন সাগরের মানে মাছও কম, বেশিরভাগ পুকুরের মাছ। চট্টগ্রামের চাহিদার 55 থেকে 60% পূরণ করে চাষের মাছ। তবে বর্তমানে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাহিদার 90%ই পূরণ করছে মিঠা পানির মাছ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ঈদ সামনে রেখে চাঁদপুরের 3,000-এর বেশি খামারি গরু প্রস্তুত করেছেন। তবে গোখাদ্য শ্রমিকের মজুরি বাড়ায় গেল বছরের চেয়ে 15 থেকে 20,000 টাকা বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুরের মাদ্রাসা রোড এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। চলে যাচ্ছে তার কাছে। তালহা, জানাবেন যে কোরবানির ঈদ সামনে রেখে খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন? তন্ময়, আপনি জানেন যে সারা দেশে যত বছরে যত পরিমাণ পশুর চাহিদা থাকে তার সিংহভাগই কিন্তু থাকে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে। অর্থাৎ মুসলমান সম্প্রদায়ের যে পবিত্র ধর্মীয় উৎসব রয়েছে তার মধ্যে ঈদুল আজহায় কিন্তু সবচেয়ে বেশি পশু কুরবানি করা হয়। তো আসলে সেই লক্ষ্যে কিন্তু চাঁদপুরের প্রায় 3,200 খামারে কিন্তু তাদের পশু কিন্তু পালন করছে এবং মোটা তাজাকরণে কিন্তু তারা বিশেষ যত্ন নিচ্ছে, যেহেতু আর কিছুদিন পরেই এই ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় প্রায় 73,000 পশুর চাহিদা থাকলেও কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের দেয়া তথ্য মতে বর্তমানে প্রায় 63,000 পশু কিন্তু রয়েছে। আসলে অর্থাৎ প্রায় 14 থেকে 15,000 পশুর কিন্তু চাহিদা কিন্তু এখনো কিন্তু তারা কিন্তু প্রস্তুত করতে পারেনি। তো তারা যেটা বলছেন যে ঈদের শেষ পর্যায়ে এসে কিন্তু এই সমস্ত পশু উত্তর অঞ্চল থেকে নিয়ে আসা হবে, খামারিরা তাদের খামারে কিন্তু তুলবেন। আসলে আমি এই মুহূর্তে আছি একটি খামারে, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা শ্রমিক রয়েছে পশুর কিন্তু পরিচর্যা করছে। বিশেষ করে এই তীব্র গরমে কিন্তু পশুদের
হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য প্রতিদিনই কিন্তু বেশ কয়েকবার করে তাদের গায়ে পানি ছিটানো হচ্ছে। তার পাশাপাশি বৈদ্যুতিক পাখার মাধ্যমে কিন্তু তাদেরকে কিছুটা শীতল রাখার চেষ্টা করা হচ্ছে। খামারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, বিশেষ করে গরু গবাদি পশুর খাবার, খৈল, ভুসি, ভুট্টা, এই সমস্ত যে খাবার রয়েছে গেল বছরের তুলনায় প্রতি কেজিতে কিন্তু 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। তো সবকিছু মিলিয়ে এবছর কিন্তু তারা যেটা বলছেন, প্রতি পশু পরিমাণ কিন্তু এক একটি গরু পালনে তাদের 15 থেকে 20,000 টাকা বাড়তি কিন্তু ব্যয় হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে তন্ময়। চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। শতভাগ দেশীয় পণ্য নিয়ে রাজধানীতে চলছে 7 দিনের 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। ছুটির দিনে দর্শনার্থী ও ক্রেতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে মেলা। রাজধানীর বিআইসিসি থেকে যোগ দিয়েছেন শাহাদাত অভ্র। মেলায় কেমন সাড়া মিলছে জানাবেন। সেই সঙ্গে আজ তো ছুটির দিন দর্শনার্থীদের ভিড় বেড়েছে, সেদিক থেকে বেচাকেনা কতটা বেড়েছে? মুক্তি, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু ছুটির দিন, এই কারণেই কিন্তু মূলত অনেক বেশি হচ্ছে মানুষজন এসেছে এবং ভিড় যতটা আশা করেছিল ক্রেতারা তার তুলনায় কিন্তু কিছুটা কম বলছে তারা। তবে আশা করা যাচ্ছে যেহেতু বিকেল নাগাদ ভিড়টা বাড়ার সম্ভাবনা আছে, আর দুপুরের সময়টাই কিন্তু হচ্ছে অনেকটাই রোদ ছিল এবং বাইরের গরমের কারণে কিন্তু অনেকেই আসতে পারেনি। তো সেই জন্য কিন্তু হচ্ছে বিকেল নাগাদ অনেকেই আসবেন এমনটাই কিন্তু জানাচ্ছে বিক্রেতারা। আর যারা ক্রেতা আছে তারাও এখানে এসে অনেকটাই খুশি, কারণ এখানে হাতে তৈরি যেই সব পণ্য পাওয়া যাচ্ছে সেসব পণ্য সাধারণত পাওয়া যায় না এই রাজধানী জুড়ে। আর এই ধরনের পণ্য মূলত হচ্ছে শতভাগ দেশীয় এবং একই সাথে হাতে বানানো। এখানটায় শুধুমাত্র যে হাতে বানানো পণ্য পাওয়া যায় এমনটা নয়, বরঞ্চ হচ্ছে এখানটায় কাঁসা পিতল সহ আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য ব্যবহার করতে হয় সেই সব পণ্যই কিন্তু হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা কিছুটা শৌখিন তাদেরকেই কিন্তু হচ্ছে এখানটায় বেশি দেখা যাচ্ছে। এছাড়াও পাটজাত পণ্য থেকে শুরু করে বেতের পণ্য সবকিছুই কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে নারিকেল দিয়ে হচ্ছে বানানো হয়েছে বিভিন্ন ধরনের পণ্য। সেখানটায় কিন্তু হচ্ছে একদম ঘর সাজানোর পণ্য থেকে আয়না থেকে শুরু করে ঘড়ি থেকে শুরু করে এইখানটায় কিন্তু হচ্ছে সবকিছুই বানানো হয়েছে হাতে এবং সম্পূর্ণভাবে এটি কিন্তু হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব। এছাড়াও পাটজাত পণ্য আছে, পাটজাত পণ্যের মধ্যে যেসব পণ্য আছে সেই সব পণ্যেরও কিন্তু চাহিদা অনেকটা বেড়েছে। বিশেষ করে নকশি কাঁথার চাহিদা বলতে হয়, এখানটায় কিন্তু হচ্ছে নকশি কাঁথা 3,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে চাদর, হাতে বানানো চাদর, যেটি কিনা হচ্ছে বিদেশে অনেক চাহিদা রয়েছে, সেটিরও কিন্তু এই জায়গাটায় অনেক বেশি চাহিদা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। রাজধানীর বিআইসিসি থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। সিলেট কৈলাসটিলা গ্যাস ফিল্ডে অনুসন্ধানে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। গুলজার, নতুন কূপের গ্যাস কবে নাগাদ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছেন, বিস্তারিত জানাবেন। আচ্ছা দেখুন, আজ থেকে প্রায় 4 মাস আগে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি কিন্তু উদ্বোধন করে গিয়েছিলেন, অর্থাৎ এটার যে কূপ খননের যে কাজ, এবং রাষ্ট্রীয় কোম্পানি বাবেক্স মূলত এই খনন কাজ প্রায় 4 মাস শেষে আজকে শেষ করেছে। আমরা যদি একটু বলি যে আজকে সকাল 10টা থেকে মূলত পরীক্ষামূলক যে কার্যক্রম তারা চালায় সেটি আজকে এখানে চালিয়েছে। ইতিমধ্যে কূপের যে গ্যাস উত্তোলনের যে প্রক্রিয়া এবং প্রেশার মাপার জন্য যে আগুন দেওয়া হয় সেই প্রক্রিয়াটাও করা হয়েছে। ইতিমধ্যে এখানকার যারা দায়িত্বরত আছেন তারা যেটি বলছেন যে প্রেশার এখানে পাওয়া গেছে, অর্থাৎ গ্যাসের প্রায় 3280 PSI বলে, যে এই চাপের গ্যাস যদি প্রতিনিয়ত এখানে থাকে এবং আরও 2 দিন এই প্রক্রিয়া চলবে, যদি থাকে তাহলে এখানে 18 থেকে 21 মিলিয়ন পর্যন্ত প্রতিদিন গ্যাস উত্তোলন করা সম্ভব। তারা বলছেন যে সিলেটের যে এই যে হরিপুর গ্যাস ফিল্ড কিংবা সিলেট গ্যাস ফিল্ডের যে কয়টি কূপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি কূপ হচ্ছে বেশি প্রেশার হচ্ছে এখানে, এবং এখানে যে
ফ্লো যেটা বলে এটা 20.5। সুতরাং 20.5-এর ফ্লো যদি থাকে তাহলে এখান থেকে প্রতিদিন যে 18 থেকে 21 মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে প্রতিদিন তোলা সম্ভব। আর জাতীয় গ্রিডের যে ব্যাপারটি মাত্র পরীক্ষামূলক এখানে শুরু হয়েছে, আরও 2-3 দিন এই প্রক্রিয়া চলবে। আজকে যে ফ্লো এখানে চালানো হয়েছে এটি রাত 10টা পর্যন্ত চলবে, 10টার পরে কালকেও এবং পরের দিন। এই 2 দিনের পরে মূলত বাপেক্স কিংবা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্তৃপক্ষ যারা আছেন কিংবা পেট্রোবাংলা যারা আছেন তারা আসবেন এবং এখানে কনফার্ম হয়ে তারপরে বলা যাবে এখানে কি পরিমাণ গ্যাস এখানে আসলে উত্তোলন করা হতে পারে। তবে এর আগেই মন্ত্রী জানিয়েছিলেন যে এখানে প্রায় 1.6 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। এটি হচ্ছিল তাদের 3D সিসমিকের যে জরিপ, সেই জরিপ অনুসারে যে চাপ পাওয়া যাচ্ছে গ্যাসের এখন পর্যন্ত সম্ভাব্য একটি গ্যাস কূপ এবং সবচেয়ে বেশি উৎপাদনকারী একটি গ্যাস কূপ হতে যাচ্ছে এই হরিপুর 8 নম্বর কূপটি। তন্ময়। সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলজার আহমেদ। এর মধ্য দিয়ে সময় হলো আরও একটা বিরতিতে যাবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের প্রায় 300 বিমান মাঝ আকাশে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। FAA বলছে ত্রুটির কারণে জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ হতে পারে, যদিও বোয়িং কর্তৃপক্ষ বলছে নিরাপদ বিমান ভ্রমণ নিশ্চিতে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। চলতি বছরই বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি সেই ইস্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ডেইলি মেল, যেখানে বলা হয় বৈদ্যুতিক ত্রুটির কারণে কোম্পানির 777 সিরিজের বিভিন্ন মডেলের বিমানের জ্বালানির ট্যাঙ্কে আগুন ধরে বিস্ফোরণ হতে পারে। আরও বলা হয় উড়োজাহাজের পাখায় ফুয়েল ট্যাঙ্কের ফাঁকা স্থানে একটি ধাতব প্লেট আছে, যেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। সেখানে স্থির বিদ্যুৎ তৈরি হয়ে ঘটতে পারে দুর্ঘটনা। FAA জানায় উড়োজাহাজগুলোর ত্রুটি সারাতে বোয়িংয়ের খরচ পড়বে $6,98,000, যেখানে এই প্রতিষ্ঠানের বাজার মূল্য $11,353 কোটি। বিদ্যুতায়িত হয়ে আগুন ধরার ত্রুটি সারাতে প্রতি বিমানের জন্য খরচ পড়বে $98। এখন প্রায় 300 উড়োজাহাজ এই ঝুঁকিতে রয়েছে, যেগুলোর বেশিরভাগই ব্যবহার করছে ইউনাইটেড আর আমেরিকান এয়ারলাইন্স। বোয়িংকে অনেক আগেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ বলছে আকাশপথে ভ্রমণ নিরাপদ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে FAA। এখানে জরুরি ভিত্তিতে ফ্লাইটে কোনো নিরাপত্তা ইস্যুর কথা বলা হয়নি। ইলেকট্রোম্যাগনেটিক প্রতিক্রিয়া থেকে বিমানকে নিরাপদ রাখতে আধুনিক বিমানগুলোতে পরিবর্তন আনা হয়েছে বলেও জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। তাদের দাবি, গেল 30 বছর ধরে নিরাপদে আকাশে উঠছে 777 সিরিজের বিমান। এখন পর্যন্ত 390 কোটি যাত্রীকে সেবা দিয়েছে তারা। বিশ্বের সর্বাধিক নির্মিত বৃহদাকার উড়োজাহাজগুলোর একটি 777। 1995 সাল থেকে এখন পর্যন্ত এই সিরিজের 1800 মডেল বিভিন্ন এয়ারলাইন্সকে দেওয়া হয়েছে। ছোট যাত্রীবাহী বিমানগুলোর তুলনায় এই সিরিজের বিমানে যাত্রীদের ভ্রমণের রেকর্ড নিরাপদ। যাত্রী ভ্রমণের নিরাপত্তা নিয়ে গেল কয়েক বছর ধরেই টালমাটাল অবস্থায় পড়েছে বোয়িং। 2018 আর 2019 সালে দুটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 350 মানুষের মৃত্যুর পর অনেক দিন আকাশে উড্ডয়ন বন্ধ ছিল 737 ম্যাক্স মডেলের বিমানের। চলতি বছর মাঝ আকাশে দরজা উড়ে যাওয়া আর ইঞ্জিনে আগুন লাগার মতো দুর্ঘটনায় আবারও আলোচনায় আসে বোয়িং। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। খেলার খবর। এবার নারীদের ডিপিএলেও শিরোপা জিততে চায় ঢাকা আবাহনী। কোটি টাকা ব্যয় দলে রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে প্রিমিয়ার লিগের আসরে খুব বেশি প্রতিযোগিতা নেই, জানিয়ে ক্লাব কর্তারা বলছেন এখনও সুযোগ সুবিধায় পিছিয়ে রয়েছে দেশের নারী ক্রিকেট। আরও জানাচ্ছেন তাসওয়ার নাফি। ঢাকায় ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ শিরোপাজয়ী দল আবাহনী। পুরুষ ক্রিকেটের সাফল্য বারবার ধরা দিলেও নারীদের বেলাতে নেই বলার মতো কোনো সাফল্য। ডিপিএলে অংশ নেয়া 10 দলের বেশিরভাগই অর্থ ব্যয়ে নেই তেমন কোনো সামর্থ্য। হাতে গোনা 3-4টি দল আর্থিকভাবে স্বাবলম্বী হলেও পারিশ্রমিকের বেলায় এখনও ভালো অবস্থানে নেই নারী ক্রিকেটাররা। ডিপিএল শিরোপার অন্যতম দাবিদার ঐতিহ্যবাহী আবাহনী। এবারও দল গঠনে বাজেট ধরা হয়েছে কোটি টাকা। স্কোয়াডে আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কিছু ক্রিকেটারও।
তাই শিরোপা জয়ের চাপটা বেশ ভালোভাবে অনুভব করে ধানমন্ডির ক্লাবটি। তবে ক্লাবটিতে খেলতে পেরে ক্রিকেটারদের এসেছে আর্থিক সচ্ছলতা। এই জায়গা থেকে তো একটু লাকি মনে হয় যে হাতে গোনা 2-3টা টিম অনেক ভালো টিম করে, যে ওরাই একটু টাকা ইনভেস্ট করে আর আমরা সেই টিমগুলোতেই খেলার সুযোগ পাওয়া। স্পন্সর কম মেয়েদের, আমাদের স্পন্সর নাই, যার কারণে অনেক টিম আছে যারা ভালো টিম করে না। আবাহনী টিম তো একটা হচ্ছে ব্র্যান্ড, অনেক আগের একটা ক্লাব, সো ভাইয়ারা অনেক ভালো করছে, এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। তো আমাদেরও টার্গেট আছে যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দেশের নারী ক্রিকেটের এই সময়ে এসে ক্লাবগুলোর চিন্তা ভাবনা এসেছে পরিবর্তন। পরিমাণে কম হলেও আগের তুলনায় অর্থ ব্যয়ের প্রতি আগ্রহ বেড়েছে অনেক ক্লাবের, কিন্তু এখনও তা সন্তোষজনক নয় বলেই জানায় আবাহনীর এই কর্তা। মেয়েদের ক্রিকেটে এখনও আগের থেকে অনেক আপগ্রেড, আমি মনে করি এখনও পিছিয়ে আছে মেয়েদের ক্রিকেটটা। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ, তা বাজেট এবার অনেক লাস্ট ইয়ার থেকে এবার বাজেটটা বেশি। মুষ্টি কয়েক ক্লাব ছাড়া বাকি ক্লাবরা তো ওই মানের টিম করে না। যখন কম্পিটিশনটা যত বাড়তে থাকবো তখন আরও এটা ডিমান্ড বাড়বে। আর এইবার টাকা বাড়ার কারণ লক্ষ্য আরেকটা আছে, আপনি পুলটা যখন আপনি ওপেন করে দিচ্ছে তো এই জন্য ওদের ডিমান্ডটা আরও বেড়ে গেছে। নারীদের সর্বোচ্চ লিগের মান নিয়ে সবসময় চলে বিতর্ক। পর্যাপ্ত ক্রিকেটার নেই পাইপলাইনে, নেই ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ সৃষ্টির চেষ্টা, তাই প্রতিযোগীর সংখ্যাও কম। তবু আবাহনীর প্রধান লক্ষ্য ছেলেদের পর মেয়েদের ডিপিএলও ঘরে তোলা। আবাহনী কিন্তু ফাইন্যান্সে দের ইজ নো প্রবলেম, ফেসিলিটিসে নো প্রবলেম। 4টা টিমে কিন্তু টাকা পয়সা, অন্য জায়গার ভিতরে তো টাকা পয়সা দিতে, ক্লাবে কি করবে, কোথা থেকে পয়সা দেবে? সো আপনি যদি কাউন্সিলরে থাকেন তাহলে কিন্তু তারা একজন আনতে পারে, ওই কাউন্সিলরের ওই স্পন্সরের আশাতে তারা কিন্তু পয়সা দেবে ক্লাবগুলোতে। প্রিমিয়ার লিগ চলা অবস্থায় মেয়েদের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর দায়িত্বই থাকে ক্লাবগুলোর উপর। সেই ব্যবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া সংশ্লিষ্টরা বলছেন নারী ক্রিকেটকে এগিয়ে নিতেও দরকার পৃষ্ঠপোষকতা আর সমান সুযোগ সুবিধা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।